হ্যালো, হাউ আর ইউ অল? আজকে আমরা আলোচনা করব গতীয় অধ্যায়ের একেবারে বেসিক বিষয়গুলো নিয়ে। প্রথমত আমরা শুরু করব রাশি নিয়ে, বা রাশি বলতে কি বোঝায়। তো ভৌত রাশি বলতে বোঝায় ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাকে ভৌত রাশি বলা হয়। আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডে আমরা যা কিছু মেজারমেন্ট করতে পারি আমরা তাদেরকে বলবো ভৌত রাশি। উদাহরণস্বরূপ ভর, দৈর্ঘ্য, সময়, বেগ, ওজন, এটসেট্রা এগুলো হচ্ছে ভৌত রাশি। তো আমরা যখন ফিজিক্সের আরও নতুন নতুন অধ্যায় পড়বো তখন আরও বিভিন্ন ধরনের রাশি যেমন বল, মন্দন বা গতির মধ্যে আমরা মন্দন পাবো, এই ধরনের রাশি নিয়ে আমরা আলোচনা করব। রাশিকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি বলতে বোঝায় যে সকল রাশি আমরা প্রকাশ করার জন্য শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায়, শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায়। সেগুলো হচ্ছে স্কেলার রাশি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ভরকে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায়, দৈর্ঘ্য শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায়, সময় শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায়। এরপর তাপমাত্রা। এই রাশিগুলো প্রকাশ করতে শুধুমাত্র তার মানের প্রয়োজন হয়। যেমন কোনো একজন ব্যক্তির ভর 60 কেজি, আমরা কোনো ব্যক্তির ভরকে শুধুমাত্র তার মান দ্বারা প্রকাশ করতে পারতেছি। কোনো একটা বস্তুর দৈর্ঘ্য 20 মিটার, শুধুমাত্র মান দ্বারা কোনো একটা বস্তুর একটা প্রপার্টি দৈর্ঘ্য তাকে মেজারমেন্ট করা যায়। একইভাবে সময়, তাপমাত্রা এগুলো আমরা শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করতে পারবো। কিন্তু ভেক্টর রাশি হচ্ছে যে সকল রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক প্রয়োজন হয়, মান ও দিক উভয়ের প্রয়োজন হয়। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি বেগ। বেগ প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন আছে। যেমন আমি যদি বলি কোনো একটা বস্তু বা কোনো একটা গাড়ির বেগ হচ্ছে 20 মিটার/সেকেন্ড, এবং আমার কিন্তু এখানে দিকটা উল্লেখ করে দিতে হবে কোন দিকে 20 মিটার/সেকেন্ড। আমরা বলতে পারি 20 মিটার/সেকেন্ড পূর্ব দিকে। মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, সেটা হচ্ছে ভেক্টর রাশি। উদাহরণস্বরূপ আমরা আরও বলতে পারি বেগ, ত্বরণ, সরণ, ভরবেগ, ওজন, এটসেট্রা। এগুলো হচ্ছে ভেক্টর রাশি, যেগুলো প্রকাশ করতে আমাদের মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়। ওকে, আমরা এখন আলোচনা করব স্কেলার রাশি, ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা এবং ভেক্টর রাশি বেগ, ত্বরণ, যেগুলো খুবই বেসিক, আমাদের গতি হতে খুবই কাজে লাগবে, এবং সরণ, এগুলার মাত্রা এবং একক। কারণ আমরা যদি ভর, দৈর্ঘ্য, সময় এবং বেগ, ত্বরণ, সরণ এগুলার একক এবং মাত্রা খুব ভালোভাবে জানা থাকে, তাহলে পরবর্তীতে যখন আমরা ভরবেগ অথবা বল অথবা ওজন এগুলোর আমরা একক বা মাত্রা বের করতে চাইবো, তখন খুব ইজিলি এগুলোর সাহায্যে আমরা বের করতে পারবো। অথবা ফিজিক্সের যে কোনো রাশির আমরা মাত্রা এবং একক, এই কয়েকটা রাশি যেমন ভর, দৈর্ঘ্য, সময় অথবা বেগ, ত্বরণ, সরণ, দূরত্ব এগুলার একক ও মাত্রা জানা থাকলে আমরা খুব ইজিলি এগুলো বের করতে পারবো। একটা কথা বলে নেওয়া ভালো, আমরা এখন যে মাত্রা এবং যে এককগুলো লিখবো সব আমরা লিখবো এসআই এককে। যেমন আমি যদি লিখি রাশি, যেমন দৈর্ঘ্য রাশি এবং এ পাশে থাকবে হচ্ছে এসআই একক এবং তাদের মাত্রা। ওকে, যেমন প্রথমত দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার। আমরা মিটারকে প্রকাশ করেছি এম দ্বারা। আর দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, এটা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা। পরে হচ্ছে
ভর, ভরের এসআই একক হচ্ছে কিলোগ্রাম, আমরা এটাকে প্রকাশ করব কেজি দিয়ে, এবং তার মাত্রা হচ্ছে, ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, ভরের মাত্রা ক্যাপিটাল এম, এবং এখানে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল। সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড, এবং সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। ওকে, এই তিনটা আমাদের যে জানা থাকে, তাহলে আমরা এখন বেগ, ত্বরণ, সরণটা এগুলো আমরা বের করতে পারবো। যেমন বেগের মাত্রা যদি আমরা বের করতে চাই, তাহলে বেগ আমরা পড়ব কিছু নেক্সট ক্লাসে, যে বা এই ক্লাসে পড়তে পারি যে বেগ হচ্ছে v = s/t, সরণ বাই সময়। তাহলে আমরা বলতে পারি যে যদি আমরা সরণের একক এবং সময়ের একক জানা থাকে, তাহলে আমরা বেগের একক, এবং যদি আমাদের সরণের মাত্রা এবং সময়ের মাত্রা জানা থাকে, তাহলে আমরা বেগের মাত্রা বের করতে পারবো। তো এখানে সরণের একক হচ্ছে মিটার, কারণ সরণ কিন্তু আমরা বলতে পারি যে কতটুকু সে দূরত্ব অতিক্রম করছে, আমরা মিটারে প্রকাশ করি, তাহলে হবে মিটার। এবং সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড, তাহলে যেহেতু সময়টা হরের মধ্যে আছে, আমরা যদি এটাকে আমরা লিখি, তাহলে আমরা এটা লিখব মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগের একক, এবং বেগের মাত্রা হবে, সরণের মাত্রা হচ্ছে এল, ক্যাপিটাল এল, এবং সময়ের মাত্রা ক্যাপিটাল টি, তাহলে T−1, LT−1, এটা হচ্ছে বেগের মাত্রা। একইভাবে আমরা ত্বরণের একক এবং মাত্রা বের করতে পারবো। ত্বরণ এ সমান হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। সো আমরা যদি বেগের একক এবং সময়ের একক জানা থাকে, আমরা কিন্তু ত্বরণ এককটা বের করতে পারবো। কিভাবে? আমরা কিছুক্ষণ আগে বের করলাম যে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এবং মিটার পার সেকেন্ড, এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা এটাকে একসাথে লিখতে পারি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণের একক, এবং ত্বরণের মাত্রা হবে বেগের মাত্রা LT−1 বাই সময়ের মাত্রা ক্যাপিটাল টি, তাহলে এটাকে আমরা লিখতে পারি LT−2। এই হচ্ছে একেবারে বেসিক আমাদের দৈর্ঘ্য, ভর, সময়, বেগ, ত্বরণ এগুলার একক এবং এসআই একক এবং মাত্রা। আমাদের যদি এগুলো জানা থাকে, তাহলে আমার পরবর্তীতে প্রয়োজনে যে কোনো রাশি আমরা মাত্রা এবং একক খুব ইজিলি বের করতে পারবো। উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে বল, আমরা জানি বল F = ma, বল সমান সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। তো আমি যদি এখন এফ এর বলের একক বের করতে চাই, তাহলে আমরা লিখব এইভাবে, ভরের একক ইন্টু হচ্ছে ত্বরণের একক। ভরের একক হচ্ছে কেজি, এসআই একক কেজি, এবং ত্বরণের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এই যে বলের একককে আমরা এভাবে লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা বলতে পারি নিউটন। এটা হচ্ছে বলের একক। আমরা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে নিউটন নামে অভিহিত করি। এটা হচ্ছে বলের এসআই একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার অথবা নিউটন। একইভাবে আমরা এফ এর মাত্রা বের করতে পারবো। ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। এরপর ত্বরণের মাত্রা হচ্ছে LT−2, তাহলে আমরা খুব ইজিলি বলের মাত্রা বলতে পারবো mL/T−2। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা যদি শুধুমাত্র দৈর্ঘ্য, ভর, সময়, বেগ এবং ত্বরণ এগুলোর মাত্রা আমাদের জানা থাকে, তাহলে আমরা খুব ইজিলি এই ধরনের যেগুলো লব্ধি রাশি, যেগুলো মৌলিক রাশি নয়, যেমন বেগ এটা একটা লব্ধ রাশি, ত্বরণ একটা লব্ধ রাশি, এগুলোর খুব সহজে আমরা একক এবং মাত্রা ইজিলি বের করতে পারবো। উদাহরণস্বরূপ যদি আমি আর একটা উদাহরণ দিই, আমরা জানি একইভাবে আমরা বলতে পারি ওজন W = mg। যদি আমরা ওজনের একক বের করতে চাই, তাহলে ওজনের একক হবে ভরের একক কেজি,
এবং অভিকর্ষ ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। একই রকম এটা আসবে নিউটন, যেহেতু ওজন আমরা বলতে পারি পৃথিবীর যে যে বলে আকর্ষণ করে এটা হচ্ছে ওজন, তাহলে W/mg এটা আসলে বলের এককের মতোই হবে নিউটন, এবং ওজনের মাত্রা হবে আগের মতোই ভরের মাত্রা m এবং অভিকর্ষ ত্বরণের মাত্রা Lt ইনভার্স 2। তো এইভাবে আমরা মৌলিক রাশি দৈর্ঘ্য, ভর, সময় এদের SI একক এবং মাত্রা জানা থাকলে লব্ধ রাশি বেগ, ত্বরণ, ওজন অথবা বল অথবা আমরা যদি বলি কাজ, এগুলার একক SI একক এবং মাত্রা খুব ইজিলি বের করতে পারবো। তাহলে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো MCQতে খুব বেশি আসে, যে কোনো একটা রাশির একক বা মাত্রা এভাবে দিয়ে দিতে পারে। আরেকটা বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে যে উচ্চতর দক্ষতা যেসব MCQ আসে সেগুলোর মধ্যে আবার একই প্রশ্নের মধ্যে যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং নিউটন দুইটি থাকতে পারে। তখন আমরা যদি এবার থাকে যে একের মধ্যে থাকলো যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, দুইয়ের মধ্যে নিউটন, তিনের মধ্যে থাকতে পারে জুল। তাহলে যদি বলা হয় নিচের কোন দুটি বলের একক SI একক, আমরা 1 এবং 2 এই দুইটা আনসার দেব, কারণ কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে আমরা নিউটন নামে অভিহিত করি। ওকে, এই হচ্ছে গতি অধ্যায়ের আমাদের প্রয়োজনীয় বেসিক যে সকল রাশির আমাদের একক এবং মাত্রা আমাদের অবশ্যই জানতে হবে সেগুলো। এখন আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ দুটি রাশি, বেগ এবং ত্বরণ নিয়ে। ফিজিক্সে আমরা যখনই কোনো রাশি নিয়ে আলোচনা করব তখনই প্রথমত যদি এই রাশিটির কোনো সূত্র আমাদের জানা থাকে তাহলে সেটা খুবই কাজে দিবে তার সংজ্ঞা, একক এবং মাত্রা বের করার জন্য। তো আমরা জানি বেগ v=s/t। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি লবের মধ্যে আছে সরণ, হরের মধ্যে আছে সময়। ফিজিক্সের যে কোনো সূত্র থেকে আমরা তার সংজ্ঞা, মাত্রা, একক বের করতে পারবো। কিভাবে? আমরা এখান থেকে বলতে পারি নিচে দেওয়া আছে সময়, আমরা বলবো একক সময়ে বা সময়ের সাপেক্ষে কোনো বস্তুর সরণের হারকে বলা হয় বেগ। অথবা আমরা বলতে পারি একক সময়ে বা সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অথবা কোনো নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমরা প্রথমত বলতেছি হরে যা থাকবে আমরা তাকে একক যেহেতু সময় আছে আমরা দেখব সময়, একক সময়ে প্রতি সেকেন্ডে অথবা সময়ের সাপেক্ষে কোনো নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব, কোনো নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বকে বলা হচ্ছে সরণ। এই যে আমি আন্ডারলাইন দ্বারা বুঝাইলাম, এটা বলতে বোঝায় সরণ। সরণ বলতে আসলে বোঝায় আমাদের দিকটা নির্দিষ্ট থাকবে এবং এই নির্দিষ্ট দিকে যে পরিমাণ সে দূরত্ব অতিক্রম করবে তাকে বলা হয় সরণ। আর দূরত্ব বলতে বোঝায় যে কোনো দিকে একটা বস্তু যে পথ অতিক্রম করবে সেটা হচ্ছে দূরত্ব। এবং দূরত্ব এবং সরণের SI একক হচ্ছে মিটার, আমরা মিটারে প্রকাশ করি এবং তাদের মাত্রা হচ্ছে ক্যাপিটাল L। কিন্তু এখানে একটা পার্থক্য আছে দূরত্ব এবং সরণের মধ্যে। দূরত্ব হচ্ছে স্কেলার রাশি এবং সরণ হচ্ছে ভেক্টর রাশি, কারণ সরণকে প্রকাশ করার জন্য আমাদের কিন্তু দিক প্রয়োজন হইতেছে, কোনো একটা নির্দিষ্ট দিক থাকা লাগবে, এটা হচ্ছে সরণ। তো যেহেতু আমরা বেগ v সমান হচ্ছে s/t, s হচ্ছে সরণ, t হচ্ছে সময়, তাহলে আমরা বেগের সংজ্ঞাটা এবার দিতে পারবো
যে সময়ের সাপেক্ষে সরণের হারকে বেগ বলে। সময়ের সাপেক্ষে সরণের হারকে বেগ বলা হয়, অথবা যদি আমরা সরণকে আরো ডিপলি ডিফাইন করি, যে সময়ের সাপেক্ষে কোনো নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে সরণের সংজ্ঞাটা। আমরা সরাসরি সরণটা না দিয়ে সরণের সংজ্ঞাটা আমরা দিয়ে দিছি। এতে করে আমাদের সরণ জিনিসটা কি এটা ভালোভাবে বোঝা হলো, প্লাস আমাদের বেগের সংজ্ঞাটা ভালোভাবে বোঝা হলো। তো আমরা বলতে পারি সময় সাপেক্ষে কোনো নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বকে বলা হয় বেগ। ওকে, তাহলে বেগের আমরা প্রথম এই সূত্র থেকে আমরা এসআই এককটা বের করব। বেগের এসআই একক, যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখালাম, সরণের একক হচ্ছে মিটার আর সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগের একক, এবং বেগের মাত্রা হবে L(1). ওকে, তাহলে এই যে মিটার পার সেকেন্ড, এইটা আসলে যদি তোমরা বুঝতে চাও তাহলে আমরা একটা এক্সাম্পল দিতে পারি। এই ধরনের প্রশ্ন প্রায় 2 মার্কে আসে, যে কোনো বস্তুর বেগ 20 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়। তো আমরা আনসারটা সংক্ষেপে দিতে পারি, যে কোনো বস্তুর বেগ কোনো বস্তুর বেগ 20 মিটার পার সেকেন্ড বলতে বোঝায় বস্তুটি প্রতি সেকেন্ডে 20 মিটার দূরত্ব প্রতি সেকেন্ডে কোনো নির্দিষ্ট দিকে, যেহেতু সরণ, কোনো নির্দিষ্ট দিকে 20 মিটার দূরত্ব অতিক্রম করবে। এটা আমরা বলতে পারি যে কোনো বস্তুর বেগ 20 মিটার পার সেকেন্ড বলতে বোঝায় বস্তুটি প্রতি সেকেন্ডে কোনো নির্দিষ্ট দিকে 20 মিটার দূরত্ব অতিক্রম করবে। আমরা কিন্তু এখানে 20 মিটার পার সেকেন্ড দূরত্ব লিখবো না, কারণ অনেক স্টুডেন্ট এই ভুলটা করে অনেক সময়, যে তারা এটা লেখে যে প্রতি সেকেন্ডে কোনো নির্দিষ্ট দিকে 20 মিটার পার সেকেন্ড দূরত্ব অতিক্রম করে। আসলে এটা হচ্ছে দূরত্বের একক হচ্ছে মিটার। এটা হবে 20 মিটার দূরত্ব অতিক্রম করে পার সেকেন্ডে, প্রতি সেকেন্ডে। তাহলে আমরা যদি এই দুটাকে একীভূত করি, তাহলে আমরা বলতে পারবো 20 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করে। এটা হচ্ছে বেগ 20 মিটার পার সেকেন্ড। যেহেতু আমি এখানে প্রতি সেকেন্ড কথাটা উল্লেখ করছি, তাহলে আমাদের এখানে লিখতে হবে 20 মিটার দূরত্ব। সময় এক পাশে, এই পাশে লিখছি আমরা দূরত্ব, মানে প্রতি সেকেন্ডে সে 20 মিটার যাবে, তাহলে তার বেগ হবে v হবে 20 মিটার পার সেকেন্ড। এইভাবে, তো এইভাবে আমরা এগুলো লিখবো, যাতে করে আমাদের এককে কোনো ধরনের ভুল না হয়। কারণ টিচাররা কিন্তু জাস্ট এই বিষয়গুলোর উপর খেয়াল করবে, তুমি এখানে কি লিখেছো, 20 মিটার লিখেছো নাকি 20 মিটার পার সেকেন্ড লিখেছো। যদি তুমি 20 মিটার পার সেকেন্ড লিখে থাকো, তাহলে টিচার কিন্তু বুঝতে পারবে তোমার আসলে এই বেসিক জিনিসটা ভালোভাবে বোঝা হয় নাই, যে 20 মিটার পার সেকেন্ড বলতে আসলে কি বোঝায়। একইভাবে আমরা বলতে পারি যে কোনো একটা বস্তুর বেগ 40 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়, যে প্রতি সেকেন্ডে বস্তুটি 40 মিটার দূরত্ব অতিক্রম করবে। এই হচ্ছে বেগের যে বেসিক যে বিষয়গুলো, বেগের সংজ্ঞা, সূত্র, সংজ্ঞা, একক এবং মাত্রা। আচ্ছা, এখন আমরা আলোচনা করব ত্বরণ নিয়ে।
আমরা ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, এ ইজ ইকুয়াল হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ হচ্ছে সময়। তো আমরা এটা কিভাবে লিখতে পারি যে এ ইজ ইকুয়াল টু বেগের পরিবর্তন বাই হচ্ছে সময়। তো ত্বরণের সংজ্ঞা দেওয়ার পূর্বে আমরা এখানে দুটো রাশি আমরা লিখেছি, এটা হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ। শেষ বেগ ভি, আদি বেগ ইউ। আমরা এটা লিখে রাখি, ইউ সমান হচ্ছে আদি বেগ, ভি সমান হচ্ছে শেষ বেগ। ওকে, তাহলে আদি বেগ বলতে আসলে কি বোঝায় এবং শেষ বেগ বলতে আসলে কি বোঝায়? তোমরা যারা এই টাইপের ম্যাথ সলভ করেছো, অনেকে তোমরা দেখবে যে অনেক ম্যাথ আছে এরকম যেগুলোতে আদি বেগকে 0 ধরা হয়। প্রশ্নের মধ্যে উল্লেখ করা থাকে যে একটা গাড়ি বা একটা বস্তু সে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, তখন আমরা আদি বেগটা 0 ধরি। আবার অনেক ক্ষেত্রে আমরা শেষ বেগটাকে 0 ধরি। যদি বলা হয় যে বস্তুটি এত সেকেন্ড পর থেমে যায়, এইসব ক্ষেত্রে আমরা শেষ বেগটাকে 0 ধরি। তো অনেকে এই বিষয়গুলো নিয়ে কনফিউশনে থাকো যে একটা গাড়ি, যদি আমরা একটা এক্সাম্পল দিই, একটা গাড়ি তো সব সময় তো শুরুতে তো সে তো 0 অবস্থানে থাকবে, তার বেগ তো 0 হবে। তাহলে কি জন্য আমরা অনেক সময় আদি বেগকে আমরা 10 মিটার পার সেকেন্ড নিয়ে কাজ করি, আবার অনেক সময় 0 নিয়ে কাজ করি? কি জন্য আসলে আদি বেগটা 0 অনেক সময় হয়, আবার কি জন্য আদি বেগের মানটা 10 মিটার পার সেকেন্ড বা 20 মিটার পার সেকেন্ড যে কোনো মান হতে পারে? একইভাবে একটা গাড়ি তো অবশ্যই যে কোনো একটা সময় পরে থামবে। তাহলে কি জন্য আমরা কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা শেষ বেগ 0 ধরি, আবার কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা শেষ বেগ 20 মিটার পার সেকেন্ড অথবা 10 মিটার পার সেকেন্ড ধরি? এই কনফিউশনটা অনেকের থাকতে পারে। আসলে বিষয়টা হচ্ছে সময়ের উপর। আমাদের সময় গণনা আমরা কখন স্টার্ট করেছি তার উপর ভিত্তি করে আসলে আমরা আদি বেগ এবং শেষ বেগ মানটা নিব। কিভাবে? ধরা যাক যে আমরা দুজন বন্ধু আমরা যদি ধরি যে একজন বন্ধু এই এ অবস্থানে সে দাঁড়িয়ে আছে এবং আরেকজন বন্ধু এই বি অবস্থানে দাঁড়িয়ে আছে। এখন এ অবস্থানে যে বন্ধুটি দাঁড়িয়ে আছে তার হাতে একটা স্টপ ওয়াচ আছে। সে চিন্তা করলো যখন একটা গাড়ি তাকে এভাবে পাস করে যাবে তখন সে স্টপ ওয়াচটা চালু করবে। তার হাতে একটা স্টপ ওয়াচ আছে। তো কোনো ক্ষেত্রে কি হতে পারে, এর যে অবস্থানে আছে সেখান থেকে একটা গাড়ি স্টার্ট করতে পারে। তখন আমরা বলতে পারি, যদি এর অবস্থান থেকে একটা গাড়ি স্টার্ট শুরু হয়, আমরা বলতে পারি আদি বেগ হচ্ছে 0, যেহেতু সে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে। এখন যদি এরকম হয় বিষয়টা যে একটা গাড়ি অনেক দূর থেকে অনেক স্পিডে সে আসতেছে, এইভাবে আমরা ধরলাম সে 20 মিটার পার সেকেন্ড এত বেগে আসতেছে। তো যখন এর কাছাকাছি চলে আসবে তখন তার হাতের এ অবস্থানে যে বন্ধুটি দাঁড়িয়ে আছে সে তার হাতের স্টপওয়াচটি চালু করবে। তখন কিন্তু স্টপওয়াচ বা ঘড়ি চালু করার শুরুতে এই গাড়িটির বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, তখন হবে 20 মিটার পার সেকেন্ড। তার মানে যদি স্থির অবস্থান থেকে গাড়িটি যাত্রা শুরু করে, তাকে আমরা স্থির অবস্থান থাকলে আমরা ধরবো ইউ ইজ ইকুয়াল টু 0। আর যদি আমাদের স্টপ ওয়াচটা চালু করার সময় গাড়িটির বেগ হয় 20 মিটার পার সেকেন্ড, তাহলে আদি বেগ হবে 20 মিটার পার সেকেন্ড। এবং যখন এই গাড়িটি বি অবস্থানে যে বন্ধুটি দাঁড়িয়ে আছে তাকে অতিক্রম করবে, তখন সে তার স্টপওয়াচটি বন্ধ করবে, বা এ বস্তুটি তাকে একটা সিগন্যাল দিবে এবং সে তার স্টপওয়াচটি বন্ধ করবে। তখন তার শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু হবে, তখন সে যে বেগে তাকে অতিক্রম করবে এই বেগের মান আমরা ধরি সে 10 মিটার পার সেকেন্ড বেগে তাকে অতিক্রম করলো, তাহলে তার শেষ বেগ হবে 10 মিটার পার সেকেন্ড। এখন যদি এরকম কেস হয়, এই গাড়িটি বি অবস্থানে বন্ধুটিকে অতিক্রম করার সময় মানে সে এখানে গিয়ে তার বেগটা 0 হয়ে গেল, থেমে গেল, তার মানে বলতে পারি ভি ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, মানে শেষ বেগ হবে 0। যদি থেমে যায় শেষ বেগ 0, যদি 10 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করে যায় তখন সে যদি স্টপওয়াচটা বন্ধ করে তাহলে বলতে পারি তার শেষ বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আদি বেগ এবং শেষ বেগের বেসিক কনসেপ্ট। আমরা আসলে সময় গণনা কখন শুরু করব
এবং সময় গণনা কখন শেষ করব তার উপর ভিত্তি করে আসলে আদি বেগ এবং শেষ বেগ এটা নির্ধারিত হয়। আমরা যখন সময় গণনা শুরু করব তখন যে বেগটা থাকবে সেটা হবে তার আদি বেগ। যদি 0 হয় আদি বেগ 0, যদি 20 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করে তাহলে 20 মিটার পার সেকেন্ড। একইভাবে যখন আমরা সময় গণনা শেষ করব তখন যদি গাড়িটা থেমে যায় শেষ বেগ হবে 0, যদি গাড়িটির বেগ হয় বা 10 মিটার পার সেকেন্ড বেগ অতিক্রম করে তাহলে তার শেষ বেগ হবে 10 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে শেষ বেগ এবং আদি বেগের কনসেপ্ট। ওকে, তাহলে আমরা ত্বরণে ফিরে যাই। ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন বা সময়। তাহলে আমরা এখান থেকে সংজ্ঞা দিতে পারি যে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে সময়ের সাপেক্ষে কোনো নির্দিষ্ট দিকে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এখন আমরা ত্বরণের সূত্র থেকে আমরা ত্বরণের এককটা বের করব। ত্বরণ এর একক, এখানে বেগের পরিবর্তন, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড এবং নিচে হচ্ছে সময়, এটা হচ্ছে 8টা সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড, এটাকে আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের একক এবং ত্বরণের মাত্রা, ত্বরণের মাত্রা হবে বেগের মাত্রা LT ইনভার্স 1 বাই হচ্ছে সময়ের মাত্রা T ইজ ইকুয়াল টু LT ইনভার্স 2। এগুলো হচ্ছে খুবই বেসিক বিষয়। আর ত্বরণের সূত্রটা জানতে হবে, ত্বরণের সংজ্ঞা, ত্বরণের একক এবং ত্বরণের মাত্রা। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দিই যেগুলো 2 মার্কে আসতে পারে, তাহলে তোমরা ত্বরণ বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবে। আসলে তোমরা যদি বেগ এবং ত্বরণ এগুলোর সংজ্ঞা খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে আমরা যখন ম্যাথ সলভ করবো তখন এই ম্যাথগুলো আসলে খুব ভালোভাবে বুঝতে পারবো। তাহলে আমরা যদি 2 মার্কের জন্য একটা প্রবলেম লিখি, যেমন কোনো বস্তুর ত্বরণ (30 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে কি বোঝায়? তো এটার আনসার হবে কোনো বস্তুর ত্বরণ (30 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে বোঝায় 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে বোঝায় বস্তুটির বেগ প্রতি সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পায়। ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার। ত্বরণ বলতে বোঝায় বেগ বৃদ্ধির হার, আর মন্দন বলতে বোঝায় প্রতি সেকেন্ডে কি পরিমাণ বেগ কি হারে হ্রাস পাইতেছে এইটা। তারা বলতে পারি কোনো বস্তুর ত্বরণ 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে বোঝায়, ত্বরণ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে বোঝায় বস্তুটির বেগ প্রতি সেকেন্ডে, আমরা এই জায়গাতে একটা এস নিয়ে আসছি, পার সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে বৃদ্ধি পায়। আমরা এখানে বেগ কথাটা লেখা হয়েছে যে বস্তুটির বেগ প্রতি সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড হারে
বৃদ্ধি পায়। ওকে, দেখো এই জায়গা থেকে কিন্তু আমরা একবার লাগছে সেকেন্ড, প্রতি সেকেন্ডে এটা কিন্তু বেগ, তার মানে প্রতি সেকেন্ডে এটা কিন্তু বেগ বৃদ্ধি পাচ্ছে 30 মিটার পার সেকেন্ড হারে, এটা হচ্ছে ত্বরণ। তার মানে আমরা ত্বরণ বলতে বলতে আমরা এইভাবে বুঝবো যে ত্বরণ বলতে বুঝি আসলে বেগ বৃদ্ধির হার, প্রতি সেকেন্ডে কী পরিমাণ বেগ, কী হারে বেগটা বৃদ্ধি পাইতেছে, এটা হচ্ছে ত্বরণ। তাহলে এরকম কেস হতে পারে না যে একটা গাড়ি বা একটা বস্তু প্রতি সেকেন্ডে তার বেগটা সমান হারে সে যাইতেছে। আমরা এইভাবে বলতে পারি যে একটা বস্তুর বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে একটা বস্তু 30 মিটার যাইতেছে। তাহলে যদি একটা বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড হয়, সেখানে কিন্তু তার বেগটা বৃদ্ধি পাইতেছে না। যদি বেগের বৃদ্ধি না হয়, আমরা বলবো যে গাড়িটির ত্বরণ হচ্ছে 0। যেহেতু তার বেগটা বৃদ্ধি পাইতেছে না, আমরা বলতে তার ত্বরণ হচ্ছে 0। তাহলে বলতে পারি সমবেগে চলমান বস্তুর ত্বরণ সর্বদা 0। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন, 2 মার্কে আসতে পারে। সমবেগে চলমান বস্তুর ত্বরণ 0 হয়, ব্যাখ্যা করো। এই প্রশ্ন 2 মার্কে আসতে পারে পরীক্ষার মধ্যে। তাহলে আমরা খুব সহজে আমরা বলতে পারি, আমরা জানি ত্বরণ A = V - U/T, এটা হচ্ছে ত্বরণের সূত্র। যদি আমরা এখানে V এর জায়গায় যদি আমরা এখানে লিখছি সমবেগে চলমান বস্তু, তার মানে তার আদি বেগ এবং শেষ বেগ সমান। যদি U = V হয়, যদি সমবেগে চলে, তাহলে আমরা বলতে পারি A = V - V/T, that implies V - V = 0। তার মানে ত্বরণ A সমান হবে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। বিষয়টা আবার বুঝাই, আমরা জানি ত্বরণ A সমান হচ্ছে V - U/T। যদি কোনো বস্তু সমবেগে চলে, তাহলে আমরা বলতে পারি তার আদি বেগ এবং শেষ বেগ সমান হবে অবশ্যই, যেহেতু সমবেগে চলতেছে। তার মানে আমরা এখন ভির জায়গায় V বসালাম, মাইনাস ইউ এর জায়গায় আমরা বসালাম V, কারণ U = V যদি সমবেগে চলে, তাহলে V - V সমান হচ্ছে 0। তার মানে সমবেগে চলমান বস্তুর ত্বরণ 0 হয়। কিন্তু যদি বস্তুটি বৃত্তাকার পথে চলে, তখন তার ত্বরণ থাকবে। এটাও পরীক্ষায় আসতে পারে যে বৃত্তাকার পথে চলমান বস্তুর ত্বরণ 0 হয় না, এটা কি জন্য? বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ 0 নয়, ব্যাখ্যা করো। প্রশ্ন হচ্ছে বৃত্তাকার পথে সমদ্রুতিতে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। সমদ্রুতিতে, দ্রুতি বলতে বোঝায় বেগের মান, বেগের মানকে বলা হয় দ্রুতি। এই কথাটা সবাই মনে রাখবে, দ্রুতি হচ্ছে বেগের মান, বেগের মানটাকে বলা হয় দ্রুতি। তার মানে বেগের মানটা তারা বলতেছে সমান, মানে সমদ্রুতিতে চলমান, বেগের মানটা সমান। কিন্তু বেগের মান সমান হলেও যদি সে বৃত্তাকার পথে ঘুরে, তখন তার ত্বরণ 0 হয় না। কি জন্য 0 হয় না? কারণ তখন তার দিকের পরিবর্তন হয়। আমরা যদি একটা বৃত্তাকার পথ আঁকি, যদি এই বৃত্তাকার পথে একটা বস্তু যখন এই অবস্থানে আসে, সে কিন্তু প্রত্যেকটা অবস্থানে সমদ্রুতিতে চলতেছে, মানে বেগের মানটা সমান। কিন্তু এই অবস্থানে থাকার সময় তার দিক হচ্ছে এই দিকে। যখন সে এই অবস্থানে আসে, তখন দিক হচ্ছে এই দিকে। যখন এই অবস্থানে আসে, তার দিকটা হচ্ছে এই দিকে।
যখন এই অবস্থানে আসে তখন তার দিকটা হচ্ছে এই দিকে। তার মানে প্রতি মুহূর্তে কিন্তু তার বেগের দিকটা পরিবর্তন হইতেছে। বেগের মান সমান হইলেও বেগের দিকটা কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তন হইতেছে। তার মানে সেখানে ত্বরণ শূন্য হবে না। এটাও 2 মার্কের প্রশ্নে আসতে পারে যে বৃত্তাকার পথে যখন সমদ্রুতিতে একটা চলমান বস্তু থাকবে তার ত্বরণ কিন্তু শূন্য হবে না। খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা প্রশ্ন, পরীক্ষা আসার মতো। ওকে, এখন আমরা আলোচনা করব গতির সমীকরণ নিয়ে। আমাদের ম্যাথ করার জন্য এই সমীকরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত v is equal to u plus a t, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। এখানে v হচ্ছে শেষ বেগ, u হচ্ছে আদি বেগ, a হচ্ছে ত্বরণ, t হচ্ছে সময়। তো এটা আমাদের অনেক স্টুডেন্টের প্রশ্ন থাকে যে কীভাবে আমরা বুঝবো যে কোন প্রশ্নের মধ্যে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব। তো এই জন্য আমি একটা ছোটো একটা শর্টকাট আমরা লিখে দেব, বা এটা বলতে আসলে কী বোঝায় এটা আমরা লিখে দিব, যাতে আমরা বুঝতে পারি কোন ধরনের অঙ্কে আমরা কোন ধরনের সূত্র অ্যাপ্লাই করব। তো এখানে যেহেতু এ আছে, আমরা বলতে পারি যে একটা বস্তু চলে সমত্বরণে। যখন সমত্বরণ বলতে বোঝায় বেগ বৃদ্ধির হারটা সমান। সমত্বরণ মানে হচ্ছে বেগ ত্বরণ সমান, আর ত্বরণ বলতে বোঝায় বেগ বৃদ্ধির হার। তার মানে সমত্বরণ বলতে বোঝায় বেগ বৃদ্ধির হারটা সমান। তার মানে যদি সমত্বরণে একটা বস্তু চলমান থাকে এবং তার আদি বেগ ইউ হয়, তাহলে যদি প্রশ্ন তোমার করা হয় এইভাবে যে টি সময় পর, টি হতে পারে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড, যে টি সময় পর তার শেষ বেগ কত হবে। তো আমরা এটা এবার তোমরা মুখস্থ করে ফেলবে যে এটা বলতে আসলে বোঝায় সমত্বরণে চলমান বস্তুর টি সময় পর অতিক্রান্ত দূরত্ব, টি সময় পর শেষ বেগ। এটা ভি দেওয়া আছে, টি সময় পর শেষ বেগ। এইটা দ্বারা আমরা এইটা ডিফাইন করব। সমত্বরণে চলমান, সমত্বরণ যেহেতু এ দেওয়া আছে, এটা বস্তু সমত্বরণে চলমান একটা বস্তুর টি সময় পর তার শেষ বেগ কত। যদি এরকম প্রশ্ন থাকে 10 সেকেন্ড পর শেষ বেগ কত, 20 সেকেন্ড পর শেষ বেগ কত, এটা বলছে সমত্বরণে চলতেছে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, v is equal to u plus at। আচ্ছা, পরের সূত্রটা হচ্ছে s is equal to u t plus half at square। এটা আমরা কখন ইউজ করবো? একইভাবে সমত্বরণে চলমান বস্তুর টি সময় পর অতিক্রান্ত দূরত্ব, আমরা এটা লিখে দিই। সমত্বরণে চলমান বস্তুর টি সময় পর অতিক্রান্ত দূরত্ব। এইভাবে যদি প্রশ্ন করা হয় সমত্বরণে একটা বস্তু চলতেছে, 10 সেকেন্ড পর তার অতিক্রান্ত দূরত্ব কত, বা 20 সেকেন্ড পর তার অতিক্রান্ত দূরত্বটা কত, তখন আমরা s is equal to t plus half at square এর সূত্রটা অ্যাপ্লাই করব। যদি এরকম প্রশ্ন থাকে, আমরা একটা লাস্ট যে সমীকরণটা v square is equal to u square plus 2as, আমরা কিন্তু এতক্ষণ বলেছি সমত্বরণে চলমান বস্তুর টি সময় পর শেষ বেগ, টি সময় পর, সময়ের একটা নির্দিষ্ট সময় পর শেষ বেগ কত, অথবা টি সময় পর অতিক্রান্ত দূরত্ব। কিন্তু তোমরা একটা লক্ষ্য করো, আমি যে 3 নম্বর সমীকরণটা লিখেছি v square is equal to u square plus 2as, এখানে কিন্তু কোনো সময় আমি উল্লেখ করি নাই, কোনো টি কিন্তু এখানে নেই। তার মানে এইটার প্রশ্ন তারা বলতে পারে এইভাবে,
সমত্বরণে, যেহেতু এ আছে এই জায়গাতে, সমত্বরণে চলমান বস্তুর এস দূরত্ব অতিক্রম করার পর তার শেষ বেগটা কত। মনে করো টি সময়, মানে ধরলাম আমরা 10 সেকেন্ড পর একটা বস্তু সে এখান থেকে স্টার্ট করে সেখানে গেছে। তাহলে যদি সমতলে সে চলে, আমরা বলতে পারি এইটা হচ্ছে 2 নম্বরটা, যে 10 সেকেন্ড পর সে কতটুকু পথ গেছে, আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো। যদি আমি সময়টা না দিয়ে আমি বলে দিই এইভাবে, যে সে 200 মিটার পথ অতিক্রম করছে, সেখান থেকে যাত্রা শুরু করে সমতরণে সে 200 মিটার পথ সে অতিক্রম করছে। 200 মিটার পথ যাওয়ার পর তার বেগ কত, শেষ বেগ কত, তখন আমরা এটা অ্যাপ্লাই করবো যে 200 মিটার যাওয়ার পর শেষ বেগ, অর্থাৎ এ সমতরণে চলমান বস্তু এস দূরত্ব অতিক্রম করার পর শেষ বেগ কত, তখন আমরা এটা অ্যাপ্লাই করবো। সমতরণে চলমান বস্তু এস দূরত্ব, এটা হতে পারে 200 মিটার, হতে পারে 400 মিটার, এস দূরত্ব অতিক্রম করার পর শেষ বেগ। ওকে, তাহলে আমরা 1 এবং 3কে আমরা বলতে পারি টি সময় পর শেষ বেগ। যদি সিম্পলি আমরা বলি সমতরণে চলা একটা বস্তু সমতরণে চলে, তার টি সময় পর তার শেষ বেগ আচ্ছা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস দূরত্ব অতিক্রম করার পর শেষ বেগ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2s, এবং টি সময় পর সে কতটুকু পথ অতিক্রম করবে, এটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো কেউ যদি এই সূত্রগুলা এইভাবে, যে সূত্রের সাথে সাথে এই জিনিসটা যদি মুখস্থ করতে পারে বা মনে রাখতে পারে এই জিনিসগুলা, তখন কিন্তু আমরা যখন এই অধ্যায়ের ম্যাথ সলভ করব, তখন সে আসলে এই অঙ্কগুলা আসলে খুব ভালোভাবে সলভ করতে পারবে। কারণ সে বুঝতে পারবে আসলে এখানে কী ঘটতেছে, এখানে কী ঘটতেছে, এখানে কী ঘটতেছে, কখন কিসের মান দেওয়া থাকলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, এগুলা স্টুডেন্ট খুব ক্লিয়ারলি আসলে তখন বুঝতে পারবে। সো থ্যাংক ইউ সবাইকে আজকের ক্লাসটি করার জন্য। আজকে আমরা এই অধ্যায়ের একেবারে শুরুর দিকে যে বিষয়গুলো আছে, রাশি, বিভিন্ন ধরনের রাশি, একক, তার মাত্রা এবং এই যে গতির সমীকরণগুলো, এগুলো আলোচনা করলাম। আরও দুইটা স্পেশাল আমরা সূত্র বা সমীকরণ বলতে পারি, যে সমবেগে চলে, যে সমবেগে চলমান বস্তুর সমবেগে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব সমবেগে চলে সে ত্বরণ 0 হয়। ত্বরণ 0 হলে এস হবে এস ইজ ইকুয়াল টু ভিটি, ত্বরণ হবে 0, তার এটা হচ্ছে তার সমবেগ, যে সময় এস সমান ভিটি, আমরা এটা অ্যাপ্লাই করব। আর সমত্বরণে চললে আমরা যদি আদিবেগ এবং শেষ বেগ দেওয়া থাকে, তাহলে আমরা আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো, সমত্বরণে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এখানে বস্তুর আমরা এটা লেখলে ভালো হয়, টি সময় পর অতিক্রান্ত দূরত্ব। যদি আমার আদিবেগ এবং শেষ বেগ দেওয়া থাকে, তখন আমরা লিখতে পারি এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু হচ্ছে টি। এইটা আদিবেগ, সময় গণনার শুরুতে আদিবেগ, যে বেগ আছে ওটা হচ্ছে আদিবেগ, সময় গণনার শেষে যে বেগটা, এটা হচ্ছে শেষ বেগ, এবং আমাদের সময় জানা থাকলে আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো। যদি আমাদের ত্বরণ নাও জানা থাকে, আমাদের ত্বরণ, এটা কিন্তু ত্বরণ না বের করে আমরা ইজিলি বের করতে পারবো। তো এই হচ্ছে আরও দুইটা, এই সূত্রগুলো জানা থাকলে আমরা গতির প্রথম দিকের বেশ কিছু ম্যাথ আমরা সলভ করতে পারবো। তো আমরা আগামী ক্লাসে এই ধরনের সূত্রের যে প্রবলেম যেগুলো আছে, আমাদের পরীক্ষায় যেগুলো আসে
বেসিক যে প্রবলেমগুলো এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ সবাইকে কাজটি করার জন্য।